এক গ্রামে রামু নামের এক ব্যক্তি থাকতো। রামুর কেউ ছিল না, সে অনাথ ছিল। সে বনে কাঠ কাটতো আর সেই কাঠ বাজারে বিক্রি করে তার জীবন যাপন করত। রামু রোজের মতো আজও কুলো নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। তারপর রামু জঙ্গলে কাঠ কাটা শুরু করে দেয়। আজ আমার অনেক তাড়াতাড়ি সব কাঠ কাটা হয়ে গেছে। এই কাঠগুলো বাজারে বিক্রি করে কিছু টাকা পেলে সেই টাকা দিয়ে আমি বাড়ির রেশন কিনবো। রামু ওই কাঠের বোঝা তার মাথায় নিয়ে বাজারের দিকে যেতে থাকে। হে ভগবান, এত গরমে আমার খুব জল তেষ্টা পেয়েছে। আশেপাশে আমি কোনো নদী নালাও দেখতে পাচ্ছি না। কিছুটা যাওয়ার পর রামু এক কুঁড়ে ঘর দেখতে পায়। আরে, এই জঙ্গলে কুড়ে ঘর কোথা থেকে এলো? আমি তো আজ প্রথমবার এই কুড়ে ঘর দেখলাম। যাই হোক, আমি ওই কুড়ে ঘরের দিকে যাই। যদি ওই কুড়ে ঘরের ভিতরে কারুকে আমি দেখতে পাই, তাহলে আমি আমার পিপাসা মেটানোর জন্য জল চাইবো। এই কথা বলে রামু কুঁড়ে ঘরের দিকে যেতে থাকে আর বলে, কেউ আছো? কেউ কি আছো? আমার আওয়াজ শুনতে পাচ্ছো? রামুর কথা শুনে কুঁড়ে ঘর থেকে একটি মহিলা বেরিয়ে আসে আর বলে, কি হয়েছে? তুমি আমার ঘরের সামনে চিৎকার করছো কেন? আমি এই জঙ্গলে কাঠ কাটছিলাম, খুব জল তেষ্টা পেয়েছে। রাস্তায় চলতে চলতে এই কুড়ে ঘরের দিকে আমার নজর হলো। আমি ভাবলাম যদি আমি ওই কুড়ে ঘরে কাউকে দেখতে পাই, তাহলে আমি তার কাছ থেকে জল চাইবো। আচ্ছা, তোমার জল চাই, একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। তারপর রামুর জন্য ওই মহিলা জল এনে দেয় আর রামুও জল খেয়ে নেয়। তারপর রামু ওই মহিলাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কার সাথে থাকো? আমি তোমাকে এই প্রথমবার দেখলাম। আমি এই জঙ্গলে একাই থাকি। আগে আমি আমার দাদুর সাথে থাকতাম। দাদু মারা যাওয়ার পর আমি এখানে একাই থাকি। তোমার মা বাবা কোথায়? তারা কি কেউ তোমার সঙ্গে থাকে না? আমার মা বাবা কেউ নেই। আমার যখন 5 বছর বয়স, তখন আমার মা বাবা মারা যায়। আমি আমার দাদুর সঙ্গেই বড় হয়েছি। তোমার এই জঙ্গলে একা থাকতে ভয় লাগে না? না, আমার ভয় লাগে না। এই জঙ্গলে থেকে থেকে আমার অভ্যাস হয়ে গেছে। মা বাবা তো ছোটবেলায় মারা গেছে। এক দাদুই ছিল, সেও মারা গেছে। এই এক চোখ নিয়ে আমার তো অর্ধেক জীবন কেটে গেছে, আর বাকি জীবনটাও আমি কাটিয়ে নেব। আমার জীবনটাও তোমার মতনই কিছুটা। তোমারও কি কেউ নেই এই জীবনে? হ্যাঁ, আমারও কেউ নেই। আমি গ্রামে একাই থাকি। জঙ্গলে কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে আমি আমার জীবন চালাই। এক দাদুই তো ছিল, সেও মারা গেছে। সে চলে যাবার আগে আমার জন্য অনেক ভেবেছিল। আমার জন্য কয়েকটা বিয়ের সম্বন্ধও দেখেছিল, কিন্তু আমার একটা চোখ না থাকার কারণে আমাকে কেউ বিয়ে করেনি। এই কথা ভাবতে ভাবতে দাদু মারা গেল, আমাকে একা করে চলে গেল। এই কথা চলতে চলতে রামুর মাথায় একটা ভাবনা আসে আর রামু রোমাকে বলে, কিছু যদি তুমি মনে না করো, আমি একটা কথা বলবো তোমাকে। কি কথা বলো? তুমি কি আমাকে বিয়ে করবে? কি বলছো তুমি? তোমার যদি ইচ্ছা না থাকে, তাহলে তুমি না বলতে পারো। আসলে তোমারও কেউ নেই আর আমারও কেউ নেই। আমরা দুজন যদি বিয়ে করি, তাহলে দুজন দুজনের দুঃখ কষ্ট ভাগ করে নিতে পারবো। দুজন দুজনের ভরসা হয়ে থাকতে পারবো। কিন্তু তুমি আমাকে কেন বিয়ে করবে? আমার একটা চোখ নেই, আর আমি একটা চোখে ঠিক করে দেখতেও পাই না। আমার তোমার চোখ না থাকার জন্য কোনো সমস্যা নেই। তোমারও কেউ নেই আর আমারও কেউ নেই। আমরা দুজন যদি একসাথে থাকি, তাহলে ভালোই থাকবো। পাশেই এক গ্রামে থাকি। ওখানে একটা ছোট্ট ঘর আছে আমার। বনে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে আমি আমার সংসার ভালোভাবেই চালিয়ে নিতে পারবো। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা, আমি রাজি আছি। তারপর রামু আর রোমা গ্রামের এক মন্দিরে বিয়ে করে নেয়। দেখো, এটাই আমাদের ছোট্ট ঘর। আমি তো তোমাকে আগেই বলেছিলাম
আমার কেউ নেই, তাই বরণ করে ঘরে তোলার জন্য কেউ নেই। কিন্তু তুমি দুঃখ করো না, তুমি আজ থেকে এই ঘরের মালিক। রামুর বিয়ের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। সেই খবর সবাই শুনে রামুর সাথে দেখা করতে আসে। রামুর কাকা রামুকে বলে, এই রামু, রামু, দাঁড়াও কাকা, আসছি। কবিতা, মনে হয় এই গ্রামের লোক তোমাকে দেখতে এসেছে। আমরা তো ভাবছিলাম তুই এই গ্রামের একজন সাদাসিধা ব্যক্তি, সেটা তো নয় দেখছি। দাদুকে কিছু না জানিয়েই তুই বিয়ে করে ফেললি, আর সেটা এই গ্রামের লোকেদের কান অবধিও পৌঁছিল না। রামু কাকা, এটা তুমি খারাপ করেছো, আমাদেরকে জানানোর প্রয়োজনও মনে করলে না। আরে আমি তো বলার সুযোগই পাইনি, আর তোমাদেরকে আমি কেন জানাবো না বলো? তোমরা তো আমার পরিবারের মতনই। ওইসব তো ঠিক আছে, নতুন বউয়ের সাথে কথা বলাবে না, না তুমিই বকতে থাকবে? আরে কেন কথা বলাবো না, আমি এক্ষুনি ডাকছি। আরে রোমা, ও রোমা, বাইরে বেরিয়ে আসো। তোমার সাথে কারা দেখা করতে এসেছে একবার দেখো তো। তারপর রোমা বাইরে বেরিয়ে আসে। রোমাকে দেখে গ্রামের লোক চমকে ওঠে। আরে রামু কাকা, ও রামু কাকা, এর চোখে কি কেউ ডেলা মেরে দিয়েছে? তুমি কি ঠিক করে দেখোনি? আরে রামু, তোর যদি বিয়ে করার এতই ভুল মাথায় চেপেছিল, তাহলে তো তুই আমাকে বলতে পারতি। এই অন্ধ মেয়ের চেয়ে তো জমিদারের ঘরের কাজের মেয়ে অনেক ভালো। সে এই অন্ধ মেয়ের চেয়ে অনেক বেশি সুন্দরও ছিল। এ তো চোখে দেখতে না পাওয়ার সাথে সাথে কানে শুনতেও পাইনি মনে হয়। এর এত খারাপ খারাপ নিন্দা করা হচ্ছে, তাও সামনে দাঁড়িয়ে আছে, অন্ধ কোথাকার। হ্যাঁ, আমার স্ত্রীর একটা চোখ খারাপ, তো তোমাদেরকে কে ডেকেছে এখানে ওকে দেখতে আসতে? হ্যাঁ, আমাদের তো শখ গিয়েছিল এখানে আসার। কে জানে এই অন্ধকে দেখে আমাদের দিনটা কেমন যাবে। তোমাদেরকে কে বলেছিল আমার স্ত্রীকে দেখতে আসার জন্য? যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমরা। কে জানে, যদি রামু কাকার স্ত্রী আরো বেশি দেখতে সুন্দর হতো, তাহলে আরো কি কি করতো। আমাদেরই দেখার শখ হয়েছিল। চল সবাই এখান থেকে চল। যাও যাও, আমার ঘর থেকে সবাই বেরিয়ে যাও বলছি। এইভাবেই সবাই রোমার সঙ্গে মজা করে চলে যায়। আরে শুনতে পাচ্ছ তুমি? এক কাজ করো, তুমি বরং স্নানটা সেরে নাও, তারপর আমি তোমাকে খাবার দিব। তার আগে আমি বরং এক কলসি জল নিয়ে আসি নদী থেকে। রোমা, ও রোমা, তুমি এখানেই থাকো, আমি নদী থেকে জল নিয়ে আসছি। না না, আমি নদী থেকে জল নিয়ে আসতে পারবো, তুমি বরং স্নান করে তৈরি হয়ে নাও। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা। এই কথা বলেই রোমা নদীর দিকে জল আনার জন্য বেরিয়ে পড়ে। গ্রামের লোক রোমাকে দেখে নদীর ঘাটে অনেক কথা বলতে শুরু করে দেয়। দেখ দেখ, আমাদের গ্রামে নতুন বউ আসছে। আসতে দাও ওকে, নতুন বউয়ের মজা বার করছি, আর কোনোদিনও এই ঘাটে আসার কথাও ভাববে না। দেখে চলবে, সামনে আমার কলসি রাখা আছে, ভেঙে দিও না। কি বলছিস কমলা? ও দেখতে পাই না, অন্ধ নাকি? হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, ও অন্ধ আছে। রামু কাকা যে কেন ওকে নদীতে জল আনতে পাঠিয়েছে কে জানে। এখন যদি নদীতে জল নিতে যেয়ে নিজেই পড়ে যায় তাহলে কি হবে? আরে কমলা, এরও তো একটা ফায়দা আছে। আরে কি বলছিস, কি ফায়দা? আরে আমরা যে কাজল কিনি সেটা আমাদের 1 মাস চলে, আর এই কাজল কিনলে এর 2 মাস চলে যাবে। ঠিকই বলছিস তুই। এইরকম ভাবেই সবাই রোমার মজা ওড়াতে থাকে। রোমা জল না নিয়ে ওখান থেকে বাড়ি ফিরে আসে। আরে রোমা, তুমি জল নিয়ে চলে এসেছো? তারপর রামুর নজর ওই কলসির উপরে পড়ে। রামু কলসিটিকে দেখে বলে, আরে রোমা, তোমার কলসিটা তো ফাঁকা, তুমি কেন জল ভরে নিয়ে আসোনি? রোমা কিছু না বলেই ওখান থেকে চলে যায়। আরে রোমা, কি হয়েছে তোমার? আমার কথার উত্তর দাও। আমি জল ভরতে নদীর ঘাটে যাই, ওখানে ওই গ্রামের মহিলারা আমাকে নিয়ে অনেক মজা ঠাট্টা করতে শুরু করে দেয়, অন্ধ বলে। গ্রামের লোকেদের এত সাহস যে তোমাকে নিয়ে মজা ঠাট্টা করে? তুমি কষ্ট পেও না রোমা, আমি ভেবেছিলাম আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তোমার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আমি জানতাম না যে গ্রামের লোকেরা এতটাও নিচে নামতে পারে, যারা কারো দুর্বলতার কথা না ভেবে নিজের মজা ফুর্তি করতে ব্যস্ত থাকে। তোমার কোনো দোষ নেই, আমার আগের জন্মের পাপ।
যেটা আমি এই জন্মে পাচ্ছি। আমরা এই গ্রাম ছেড়ে শহরে চলে যাব। ওখানে আমরা কোনো না কোনো কাজ পেয়ে যাব। ওখানে আমরা আরামে আমাদের ঘর সংসার করব। কিন্তু আমাদের ঘর বাড়ির কি হবে? আমার এক দূরের আত্মীয় আছে যে এই ঘর বাড়ির দেখাশোনা করবে। যে জিনিস আমাদের দরকার সেটা একটা পুটলির মধ্যে নিয়ে নাও। আজ রাতে আমরা বেরিয়ে পড়ব। তারপর রোমা আর রামু একটা পুটলি নিয়ে গ্রাম থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে তারা এক ভূত দেখতে পায়। ওরে বাবারে, আজ তো গেলাম। তুমি কে? আমি ব্রহ্মদত্ত ভূত। কি? ব্রহ্মদত্ত ভূত? এই ভূত তো ভূতেদের প্রজাতির সব থেকে বড় ভূত। হ্যাঁ, একদম ঠিক ধরেছ। আমি ভূতেদের প্রজাতির সব থেকে বড় ভূত। তুমি রামু আর এ তোমার স্ত্রী, তোমরা এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ? তুমি আমাদের দুজনকার নাম কিভাবে জানলে? আমি সব জানি। আমি একজন ব্রহ্মদত্ত ভূত। যারা আমাকে রাতে দেখতে পায় তাদেরকে আমি বরদান দিয়ে থাকি। কি আমাদের বরদান দিবে তুমি? বল, তোদের কি বরদান চাই? আরে রোমা, আমি এই ব্রহ্মদত্ত ভূতের কাছে কি বরদান চাইবো কিছুই বুঝতে পারছি না। তোমার মাথায় কিছু ভাবনা আছে তো বলো। আমরা অনেক ধন সম্পত্তি চাইছি এনার কাছে। যদি আমাদের অনেক ধন সম্পত্তি থাকে তাহলে গ্রামের লোক আমাদের ছোট করতে পারবে না, সবাই আমাদেরকে সম্মান করবে। আরে না রোমা, আমাদের ধন সম্পত্তি লাগবে না। আমি বরং ব্রহ্মদত্তের কাছে তোমার চোখ খুঁজে নিচ্ছি, তাহলে তোমাকে কেউ কোনোদিনও কিছু বলতে পারবে না। আমি যদি আমার চোখ ফিরে পাই তাহলে কি আমাদের অভাব দূর হয়ে যাবে? আরে তাড়াতাড়ি বলো, আমার আবার অন্য কোথাও যাওয়ার আছে। ভেবে নিয়েছো? তাড়াতাড়ি বলো। হ্যাঁ, ভেবে নিয়েছি ব্রহ্মদত্ত ভূত। আমার স্ত্রীর হারিয়ে যাওয়া চোখ ফিরে পেতে চাই। তথাস্তু। ব্রহ্মদত্তের বরদানে রামু স্ত্রী হারিয়ে যাওয়া চোখ ফিরে পায়, আর রামু স্ত্রী সবকিছু পরিষ্কার দেখতেও পায়। আরে রোমা, তোমার তো চোখ ঠিক হয়ে গেছে। এখন তোমার কেমন লাগছে? আমি এখন সব পরিষ্কার দেখতে পাচ্ছি। তুমি আমার খুশির জন্য ব্রহ্মদত্ত ভূতের কাছে ধন সম্পত্তি না চেয়ে আমার চোখ চাইলে। না রোমা, আমার ধন সম্পত্তির থেকেও তোমার আনন্দের মূল্য আমার কাছে অনেক বেশি। রামু আর রোমাকে ব্রহ্মদত্ত ভূত এত আনন্দিত হতে হয়ে দেখে আর বলে, বাহ, তোমরা কত আনন্দ পেয়েছো। তোমাদের এতটা আনন্দ পেতে দেখে আমার খুব ভালো লেগেছে। তাই আমি আরো একটা বরদান তোমাদেরকে দিচ্ছি। তারপর ব্রহ্মদত্ত ভূত জাদু করে রামু আর রোমাকে অনেক ধন সম্পত্তি দিয়ে দেয়। দেখো রোমা, কত ধন সম্পত্তি দিয়েছে আমাদেরকে ব্রহ্মদত্ত ভূত। হ্যাঁ, সেটাই তো দেখছি। আমি চলে যাচ্ছি। তোমাদের এই গ্রাম ছেড়ে কোথাও যাওয়ার দরকার নেই। তোমরা গ্রামে ফিরে যাও। তারপর ব্রহ্মদত্ত ভূত ওখান থেকে চলে যায়। ব্রহ্মদত্ত ভূতের কথা শুনে রামু আর রোমা খুশি খুশি বাড়ি ফিরে যায়।